সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ শাওন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শব্দ ভাণ্ডারের অর্থগত যে শ্রেণী বিভাগ রয়েছে সেটি নিয়ে। আমরা শব্দ ভাণ্ডারের ইতোপূর্বে একটি পর্ব নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা শব্দের গঠনমূলক যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ শব্দের মৌলিক শব্দ এবং যে সাধিত শব্দের যে শ্রেণী বিভাগটি রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা শব্দের অর্থগত শ্রেণী বিভাগ অর্থাৎ যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যুগড়ুর শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা আমাদের সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। অর্থমূলক শ্রেণীবিভাগ অর্থমূলক শ্রেণীবিভাগটা নিয়ে আমরা আলোচনা করতে গেলে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে শব্দকে অর্থের দৃষ্টিকোণ থেকে তিনটা ভাগে ভাগ করা যায় এবং সেই তিনটা দিক কি কি? একটি হচ্ছে যৌগিক শব্দ, একটি হচ্ছে কি যৌগিক শব্দ, অপরটি হচ্ছে রূঢ়ি শব্দ, অপরটি হচ্ছে রূঢ়ি শব্দ বা এটাকে রূঢ় শব্দও বলা হয়, এবং অপরটি হচ্ছে অর্থাৎ ৩ নাম্বার সেটা হচ্ছে যুগড়ুড় শব্দ। আমি প্রথমে এই তিনটির বেসিক যে ডিফারেন্সটা আছে আমি একটু সেটা নিয়ে আলোচনা করছি, তারপরে আমি উদাহরণের সাহায্যে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি বেসিক ডিফারেন্সটা কি সেটা একটু বলে দিচ্ছি। যৌগিক শব্দগুলো হচ্ছে সেই শব্দ যেই শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, ঠিক আছে? তাহলে আমি একটু বলে লিখে ফেলি, সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ, ও ব্যবহারিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ। আমি সবগুলোতেই সেম জিনিসটাই লিখে ফেললাম, ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ, এটাও ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ। এখন এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ কি একই। যদি ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই হয় সেটা হচ্ছে যৌগিক শব্দ। আর রূঢ়ি বা রূঢ় শব্দের ক্ষেত্রে এই ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই হবে না, অর্থাৎ কি হবে? ভিন্ন হবে। তাহলে রূঢ়ি বা রূঢ় শব্দের ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন, আর যৌগিক শব্দের ক্ষেত্রে কি ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যুগড়ুড় শব্দের ক্ষেত্রে কি হবে? যুগড়ুড় শব্দের ক্ষেত্রেও এটা ঠিক একই, অর্থাৎ ভিন্নই হবে। মানে আগেরটার মতোই, পূর্ববর্তীটার মতোই, রূঢ়ি শব্দের মতোই ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রূঢ়ি শব্দের ক্ষেত্রেও যদি ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন হয়, আবার যুগড়ুড় শব্দের ক্ষেত্রেও যদি ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন হয়, তাহলে এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্স কিভাবে ক্রিয়েট করব? ওকে, সো এখানে মাথায় রাখতে হবে যুগড়ুড় শব্দ যা আছে তার সব হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ। কোন শব্দ? সমাস নিষ্পন্ন শব্দ বা সমাস সাধিত শব্দ। আর রূঢ়ি শব্দ যা আছে এই রূঢ়ি শব্দগুলো হচ্ছে বেসিক্যালি, রূঢ়ি শব্দগুলো হচ্ছে উপসর্গ অথবা সন্ধি অথবা প্রত্যয় সাধিত শব্দ। ওকে, তাহলে উপসর্গ, সন্ধি বা প্রত্যয় সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ যদি ভিন্ন হয় তাহলে সেটা হচ্ছে রূঢ়ি শব্দ। আর সমাস নিষ্পন্ন কোনো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ যদি ভিন্ন হয় তাহলে তা হচ্ছে যুগড়ুড় শব্দ, ঠিক আছে? আর যদি ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিল হয়, একই হয়, তাহলে তো সেটা যৌগিক শব্দ, এটা নিয়ে তো আর কোনো ডাউট নেই। আমরা এখন প্রত্যেকটি শব্দেরই আমরা উদাহরণ দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে যৌগিক শব্দের উদাহরণ শিখে নেই। তাহলে লক্ষ্য করুন, যৌগিক শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ কি হবে? একই হবে। চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি। লক্ষ্য করুন, যৌগিক শব্দের ক্ষেত্রে আমি যদি বলি গায়ক, আচ্ছা গায়ক শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা পাই গই যোগ নক বা অক। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই নক বা অক এটা কিন্তু প্রত্যয়, এবং মনে রাখবেন প্রত্যয়ের কোনো অর্থ হয় না, কিন্তু কিছু নির্দিষ্ট অর্থ প্রকাশ করার জন্য কিছু নির্দিষ্ট প্রত্যয় বসে থাকে। যেমন যে করে, এই অর্থটা প্রকাশ করার জন্য সবসময় ব্যবহৃত হয় হচ্ছে নক প্রত্যয় বা অক প্রত্যয়। তার মানে এই নয় যে নক বা অক প্রত্যয়ের অর্থ হচ্ছে যে করে। আবারও বলছি, যে করে এই অর্থ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় হচ্ছে নক বা অক প্রত্যয়। যেমন দেখেন রক্ষক মানে যে রক্ষা করে, দর্শক মানে যে দর্শন করে, ভক্ষক মানে যে ভক্ষণ করে। তাহলে আলটিমেটলি আমি কি বলেছি? গায়ক, তার মানে কি যে করে। এখন নক বা অক মানে কি? যে করে। আর গই মানে কি? গই হচ্ছে গান, তার মানে কি গান যে করে, এটা হচ্ছে কি
ব্যুৎপত্তিগত অর্থ। এখন ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গান যে করে, আর ব্যবহারিক অর্থে গায়ক বলতে আমরা কাকে বুঝি একটু চিন্তা করেন তো। যে জেলে তাকে আমরা মানে গায়ক বলি, যে মাছ ধরে তাকে গায়ক বলি, যে চাষ করে তাকে গায়ক বলি, যে রেল লাইনে শ্রমিকের কাজ করে তাকে গায়ক বলি না। তাহলে আলটিমেটলি গায়ক বলতে আমরা যে গান করে তাকেই বুঝি। তার মানে এটার ব্যুৎপত্তিগত অর্থও যা এবং ব্যবহারিক অর্থও কি একই। সো এটাকে আমরা কি শব্দ বলবো? যৌগিক শব্দ বলবো। এরকম আর কি আছে দেখেন, আমি যদি বলি কর্তব্য, কর্তব্য শব্দটাকে আমি যদি ভাঙি তাহলে পাচ্ছি ক্রি যোগ তব্য। এই ক্রি মানে কি? ক্রি মানে হচ্ছে কাজ, আর এই তব্য এটা মানে হচ্ছে যা উচিত। তব্য মানে কি? যা উচিত। তব্য মানে যা উচিত না, ওই যে আবারও বলি, তব্য মানে যা উচিত না, তব্য প্রত্যয়টি ব্যবহৃত হয় হচ্ছে যা উচিত এটা বোঝানোর জন্য। যেমন দেখেন দ্রষ্টব্য মানে যা দেখা উচিত, ঠিক আছে, লক্ষ্য করা উচিত। ধর্তব্য মানে যেটা ধরা উচিত। তাহলে কর্তব্য তার মানে কি? যেটা করা উচিত। তাহলে খেয়াল করেন, কোনো কাজ যেটা করা উচিত এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু ব্যবহারিক অর্থটা কি? ব্যবহারিক অর্থ বলতে কি আমরা কর্তব্য দ্বারা আমরা কি বুঝাই? আমার কোনো দায়িত্ব, কোনো কাজ যেটা আমার করা উচিত, তার মানে কি একই জিনিস। তার মানে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই সেটাকে আমরা যৌগিক বলবো। তার মানে কর্তব্য এটাও কি? যৌগিক। আসেন আরো কিছু উদাহরণ দেখি এরকম। তাহলে গায়ক, কর্তব্য। যদি বলি আমি মধুর, যদি বলি আমি মধুর, মধুর শব্দটাকে ভাঙলে আমরা পাবো দেখেন মধু যোগ র। এখন মধু মানে কি? মিষ্টি, আর রটা হচ্ছে বিভক্তি, তাই না? এখন মধুর মতো মিষ্টি এটা আপনি কখন বলবেন? আপনি কখনো কি করল্লা খেয়ে বলবেন উফ আজকের করল্লাটা মধুর মতো মিষ্টি? নো। আপনি কখনো তেঁতুল খেয়ে বলবেন না উফ আজকের তেঁতুলটা বা এই তেঁতুলটা মধুর মতো মিষ্টি? নো। আপনি একটা খেজুর খেয়ে বলতে পারেন যে আজকের খেজুরটা মধুর মতো মিষ্টি, অথবা একটা আম খেয়ে বলতে পারেন যে এই আমটা মধুর মতো মিষ্টি। তার মানে আপনি মিষ্টিজাত কোনো কিছুকেই কিন্তু আপনি মধুর মতো মিষ্টি বলবেন। আপনি তিতা বা ঝাল বা টক কোনো কিছুকে খেয়ে আপনি মধুর মতো মিষ্টি বলবেন না। তার মানে মধু দ্বারা যে মিষ্টতার প্রভাবটা বোঝায়, মধুর দ্বারাও কিন্তু সেই মিষ্টতার প্রভাবটাকেই বোঝাচ্ছে। সো তার মানে কি? ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই। সো তার মানে কি? এটাও যৌগিক শব্দ। এরকম আর কি আছে, আমি যদি বলি বাবুয়ানা, আমি যদি বলি বাবুয়ানা, তাহলে বাবুয়ানাকে ভাঙলে আমরা কি পাবো? বাবু যোগ আনা। এখন এই বাবু মানে কিন্তু আবার ওই যে কোলের শিশু সেই বাবু না। এই বাবু মানে কি? একদম ফিটফাট থাকে, যে ফুল বাবু, ঠিক আছে? তাহলে দেখবেন একদম পরিপাটি থাকে যে, তাকে আমরা বলি কি? আর এই আনা মানে হচ্ছে ভাব। তাহলে খেয়াল করেন বাবুর মতো ভাব যার, অর্থাৎ যে সবসময় ফিটফাট থাকে, পরিপাটি থাকে, তাকে কি বলি? বাবু আনা। সো তার মানে উৎপত্তিগত অর্থ যা, ব্যবহারিক অর্থ বাবু আনা বলতে কিন্তু আমরা পরিপাটি বা ফিটফাট থাকে এরকম কাউকেই বুঝি। সো তার মানে কি? দুটো একই। সো এই কারণে এটাও কি? যৌগিক শব্দ। চলেন আরো কিছু উদাহরণ শিখে আসি। তাহলে লক্ষ্য করুন, গায়ক, কর্তব্য, মধুর, বাবুয়ানা। যদি বলি আমি দৌহিত্র, যদি বলি দৌহিত্র, দৌহিত্র শব্দটাকে আমি যদি ভাঙি আমি পাবো দুহিতা যোগ স্ন, দুহিতা যোগ স্ন। এখন খেয়াল করেন তো, এই দুহিতা মানে কি? দুহিতা মানে হচ্ছে কন্যা। বলেন দুহিতা মানে কি? কন্যা। আর স্ন মানে কি? স্ন মানে হচ্ছে জাত। তার মানে কন্যা থেকে জাত। আচ্ছা কন্যা থেকে জাত এটাকে সহজ ভাষায় বললে কি হবে? সেটা হচ্ছে কন্যার সন্তান, রাইট? তাহলে খেয়াল করেন কন্যার সন্তান সেটা হচ্ছে কি? এটা হচ্ছে দৌহিত্র। আচ্ছা কন্যার সন্তানকে আমরা কি বলি? নাতি। তার মানে খেয়াল করেন এটার ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ বিশ্লেষণ করলে এটার যে বিশ্লেষণ করি আমরা ব্যুৎপত্তি, সেই অর্থটা দাঁড়ায় নাতি। এবং ব্যবহারিক অর্থ আমরা কিন্তু দৌহিত্র শব্দটা নাতি অর্থে ব্যবহার করি। এবং এই কারণে আপনি একটি লাইন প্রায় শুনে থাকবেন, সেটা হচ্ছে বাংলার শেষ নবাব, নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র ছিলেন। মানে কি? নবাব আলীবর্দী খাঁর কন্যার পুত্র ছিলেন। তাহলে ব্যাপারটা কি খেয়াল, মানে ব্যাপারটা কি ক্লিয়ার? সেটা হচ্ছে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কি? একই হচ্ছে। এরকম আরো কিছু শব্দ আছে, গায়ক, কর্তব্য, মধুর, বাবুয়ানা, দৌহিত্র। চিকামারা শব্দটা অনেক কমন, চিকামারা। এই চিকামারা মানে কিন্তু আবার ওই যে ইঁদুর চিকামারা না, ঠিক আছে? এই চিকামারা মানে হচ্ছে কি? খেয়াল করেন এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে চিকা আর একটা হচ্ছে মারা। তো এই চিকা মানে হচ্ছে পোস্টার। বলেন চিকা মানে কি? সংস্কৃত ভাষায় এই চিকা মানে দ্বারা বুঝায় পোস্টার। আর এই মারা মানে হচ্ছে সাঁটানো। মারা মানে কি? সাঁটানো। সাঁটানো মানে বুঝেন? সাঁটানো মানে কি? দেয়ালে লাগানো এভাবে। তো পোস্টার দেয়ালে সাঁটানো সেটা মানে কি? চিকা মারা, ঠিক আছে? এখন আপনি দেখবেন বিভিন্ন স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে, মানে বাইরের যে বর্ডারের দেয়াল, এই বর্ডারের দেয়ালে লেখা থাকে এখানে চিকা মারা নিষেধ। তো এর মানে কি? বাসার থেকে ইঁদুর চিকা ধরে এনে এখানে মারবেন না, এখানে মানে হচ্ছে দেয়ালে পোস্টার লাগাবেন না। সো তার মানে চিকা মারা শব্দের উৎপত্তিগত অর্থ পোস্টার সাঁটানো, এবং ব্যবহারিক অর্থেও আমরা এইটাই বুঝি যে চিকা মারা মানে পোস্টার লাগানো। তার মানে কি? উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সেম।
সো এই যে 6টা শব্দ আমি দিলাম, গায়ক, কর্তব্য, মধুর, পাবন, দহিত্র, চিকামারা, সাধারণত এই শব্দগুলি পরীক্ষায় বেশি আসতে দেখা গিয়েছে। এর কারণ হচ্ছে 2020 সাল পর্যন্ত বাংলাদেশে যে মোফাজ্জল হায়দার চৌধুরী এবং মুনির চৌধুরী রচিত নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি ছিল, সেই ব্যাকরণ বইতে এই 6টি শব্দের প্রয়োগই উল্লেখ করা হয়েছিল। তো আমরা এই 6টি শব্দের বাইরে কিছু শব্দ একটু আলোচনা করি। খেয়াল করেন, আমি যদি বলি পিতৃহীন, আমি যদি বলি পিতৃহীন, তাহলে পিতৃহীন শব্দটাকে আমি যদি ভাঙি তাহলে কি পাচ্ছি? পিতৃ, আর তারপরে হচ্ছে হীন। এখন খেয়াল করেন, পিতৃ মানে কি? পিতা, আর হীন মানে কি? নেই। তার মানে পিতৃহীন দ্বারা বোঝায় পিতা নেই, এটা হচ্ছে উৎপত্তিগত অর্থ। এবং ব্যবহারিক অর্থে পিতৃহীন বলতে আমরা কারে বুঝি বলেন তো? যার মাতা নেই তাকে পিতৃহীন বলি? যার খালু নেই তাকে পিতৃহীন বলি? না, যার বাবা নেই তাকেই আমরা পিতৃহীন বলি। তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিল আছে নাকি নাই? ডেফিনেটলি আছে। সো এটাও কি? এটাও যৌগিক শব্দ। এরপর আসেন, আমি যদি বলি গোলাপি, আমি যদি বলি গোলাপি, তাহলে খেয়াল করেন, গোলাপি শব্দটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে গোলাপ যোগ ই, রাইট? এখন খেয়াল করেন, এই গোলাপ যোগ ই অর্থাৎ গোলাপের মতো যে কালারটা, সেটাকে আমি কি বলবো? গোলাপি। খেয়াল করেন, আমি কি কখনো এই কালারটাকে গোলাপি বলবো? এটা তো লাল রং। কখনো এটাকে গোলাপি বলবো? এটা তো কালো। এটাকে গোলাপি বলবো? না। এগুলো আলটিমেটলি বা সাদা, এটাকে গোলাপি বলবো? না। গোলাপের মতো যে কালারটা, সেটাকে আমি কি বলবো? গোলাপি বলবো। তার মানে আমার ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কি? একই। সো গোলাপি কালার কোনটা? গোলাপের যে কালারটা সেটাই। সো তার মানে কি? একই রং। সো এই কারণে ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই বিধায় এটাও কি শব্দ? যৌগিক। আরো একটা শব্দ আছে, যেমন দেখেন মিতালি, যেমন দেখেন মিতালি, তাহলে মিতালি শব্দটাকে ভাঙলে আমি পাবো কি? দেখেন, মিতা যোগ আলী। আচ্ছা, এখন মিতা মানে কি? মিতা মানে হচ্ছে বন্ধু। মিতা মানে কি? বন্ধু। তাহলে মিতালি আর আলী প্রত্যয়টা হচ্ছে যোগ হয়েছে মিতা শব্দের সাথে, মানে বন্ধুর সাথে। তো বন্ধুর মতো ভাব বোঝানোর জন্য, যে বন্ধুর মতো ভাব। এখন ব্যবহারিক অর্থ মিতালি বলতে আমরা কি বুঝি? বন্ধুর মতো ভাব যে করে সেটাকে আমি বলি কি? মিতালি ভাব রয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? যেমন আমরা অনেক সময় বলি না যে তার সাথে তার একদম মানে মিতালি সম্পর্ক, মানে কি? বন্ধুর মতো ভাব সম্পর্ক। এটা ঠিক আছে? সো তার মানে কি? উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ কি মিল আছে নাকি নাই? মিল আছে। সো তার মানে এটা কি? এটাও যৌগিক শব্দ। এবারে আমাদের আলোচনার বিষয় রূঢ়ি শব্দ। তাহলে আমি একটু লিখে ফেলি রূঢ়ি শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ। তাহলে লক্ষ্য করুন, রূঢ়ি বা রূঢ় শব্দ কোনগুলো? আমি আগেই বলেছি, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কি হবে? ভিন্ন হবে। ঠিক আছে? তবে মাথায় রাখতে হবে, ভিন্ন হবে। এই ভিন্ন হয়টা কিন্তু যোগরূঢ় শব্দের ক্ষেত্রেও হয়। তবে সেক্ষেত্রে এই রূঢ়ি শব্দগুলো হচ্ছে সন্ধি অথবা উপসর্গ, অথবা কি? সন্ধি অথবা উপসর্গ অথবা প্রত্যয় সাধিত শব্দ। ঠিক আছে? এবং সন্ধি উপসর্গ প্রত্যয় সাধিত হবে এবং সেটা ভিন্ন হবে, এবং উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন হবে। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন আমি যদি আপনাকে বলি যে গবেষণা, আমি যদি আপনাকে বলি গবেষণা। আচ্ছা, গবেষণাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দেখেন, গো যোগ এসোনা। এই এসোনা মানটা আবার খেয়াল করেন, এটা কিন্তু আবার দন্তস্ব দন্তন্য দিয়ে না। দন্তস্ব দন্তন্য দেওয়ার মানে কি জানেন? এই এসোনা মানে কি? এই যে কাছে রাখা এসোনা। ঠিক আছে? তো এই এসোনা কিন্তু ওই এসোনা না। এই এসোনা মানে হচ্ছে খোঁজা। এই এসোনা মানে কি? খোঁজা। আর এই এসোনা মানে এই গো মানে কি? গো মানে হচ্ছে গরু। তাহলে এবার খেয়াল করেন, গো মানে গরু আর এসোনা মানে খোঁজা। তাহলে গবেষণা শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা কি দাঁড়ায়? গরু খোঁজা। তাহলে আমি যদি বলি আমি বাংলা নিয়ে গবেষণা করি, হোয়াট ডাজ দ্যাট মিন? আমি বাংলা নিয়ে গরু খুঁজি? না। গবেষণা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা হলেও ব্যবহারিক অর্থ হচ্ছে ব্যাপকভাবে কোনো কিছুর পর্যালোচনা করা। যেমন আমি যদি বলি বাংলাদেশের বিজ্ঞানীরা মহাকাশে গরু খুঁজেন, ব্যাপারটা কি এরকম? না। বাংলাদেশের বিজ্ঞানীরা মহাকাশে গবেষণা করেন, এই লাইনটির দ্বারা বোঝায় বাংলাদেশের বিজ্ঞানীরা মহাকাশে ব্যাপকভাবে কোনো কিছুর পর্যালোচনা করেন। সো তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলছে না। এবং এটা কি শব্দ? দেখেন, গোযোগেশনা, সন্ধি জাতীয় শব্দ। সো তার মানে কি? অবশ্যই রূঢ়ি শব্দ। এরকম আর কি কি আছে দেখেন, গবেষণা, আমি যদি বলি হস্তি, আমি যদি বলি প্রবীণ, আমি যদি বলি প্রবীণ, আমি যদি বলি বাঁশি। আচ্ছা, প্রথমে এই শব্দগুলো একটু বিশ্লেষণ করি, তারপরে আরো শব্দ দিব। হস্তি, হস্তি শব্দটাকে আমরা ভাঙলে পাবো হচ্ছে দেখেন হস্তযোগ ইন, হস্তযোগ ইন। এখন হস্ত মানে কি? হাত। ইন মানে কি? আছে। মানে ইন একটা প্রত্যয়, এর মানে আছে না, আছে বোঝানোর জন্য ইন ব্যবহৃত হয়। যেমন হস্তযোগ ইন। তাহলে এবার খেয়াল করেন, হাত আছে যার, তাই না? এখন প্রশ্ন হচ্ছে হাত আছে কার? আপনার হাত আছে, আমার হাত আছে, আমাদের সবারই তো হাত আছে। তাহলে আমরা কি হস্তি? না। হস্তি বলতে স্পেসিফিক একটা কি বোঝায়? প্রাণীকে বোঝায় বা একটা পশুকে বোঝায়। সো তার মানে কি? উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিল নেই, প্লাস এটা দেখেন একটা প্রত্যয় সাধিত শব্দ। আবার দেখেন প্রবীণ, এটাকে আমি যদি বলি প্র যোগ বিন। এখন প্র মানে হচ্ছে খুব উৎকৃষ্ট। যেমন আমরা বলি না অনেক সময় হি ইজ এ প্রো বাইকার,
তার মানে কি খুব ভালো বাইক চালায়। তো এই বিন মানে কি আবার? বিন মানে হচ্ছে যিনি বিনা বাজাতে পারেন, মানে এখানে বিন দ্বারা বোঝানো হয়েছে যিনি বিনা বাজাতে পারেন। তার মানে যিনি খুব ভালো বিনা বাজাতে পারেন তাকে কি আমরা প্রবীণ বলি? না, এটা উৎপত্তিগত অর্থ যে যিনি খুব ভালো বিনা বাজাতে পারেন তাকে প্রবীণ বলা হবে, এটা উৎপত্তিগত অর্থ। বাট ব্যবহারিক অর্থে প্রবীণ বলতে আমরা কাকে বুঝি? প্রবীণ বলতে বুঝি যে বয়োজ্যেষ্ঠ, তাই না? আমরা বুঝি যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আমরা প্রবীণ বলি, ঠিক আছে? সো তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থকে মিল আছে না নাই? মিল নাই। প্লাস এটা একটা কি শব্দ দেখেন, উপসর্গ সাধিত, এটা যে উপসর্গ, এটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে কি সন্ধি, দেখছেন? আবার দেখেন বাঁশি, আমরা যদি বলি বাঁশ যোগ ই, আচ্ছা তাহলে বাঁশজাত, বাঁশ তো আমরা বুঝি, আর ই মানে হচ্ছে বোঝায় জাত, তাহলে বাঁশজাত যা আছে সবই কি বাঁশি? বলেন, সবই বাঁশি। আজকাল মানুষ বাঁশ দিয়ে কত কিছু তৈরি করে, শৌখিনতার বশেও তো কত কিছু তৈরি করে, পুরো ঘরই তৈরি করতেছে বাঁশ দিয়ে, বা প্লেট থেকে শুরু করে প্লেট, মগ, চায়ের কাপ, মোবাইলের স্ট্যান্ড, কত কিছু তৈরি করতেছে, শৌখিন জিনিস, তাই না? সোফা, আসবাবপত্র, টেবিল, চেয়ার, খাট, পালং, কত কিছু বাঁশ দিয়ে তৈরি করতেছে। তাহলে সব কি বাঁশি? নো। বাঁশি বলতে আমরা স্পেসিফিক একটা বাদ্যযন্ত্রকে বুঝি। তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলছে না? মিলছে? ডেফিনেটলি না। এবং তার উপরে কি এগুলো সব হচ্ছে প্রত্যয় নিলে, সন্ধি নিলে উপসর্গ সাধিত শব্দ। সুতরাং কি শব্দ? রূঢ়ি শব্দ। আসেন আরো কিছু উদাহরণ দেখাই। ওকে, তাহলে গবেষণা, হস্তি, প্রবীণ, বাঁশি। আমি যদি বলি তৈল, খেয়াল করেন তৈল শব্দটাকে আমি যদি ভাঙি পাবো হচ্ছে তিল যোগ স্ন। আচ্ছা, আমি একটু আগে দেখেছি যে স্ন মানে কি? জাত, তার মানে তিল জাত যা আছে তাকে কি আমরা বলবো তৈল। কিন্তু আসলেই চিন্তা করেন, তিল জাত যা আছে সবকিছুকেই কি আমরা তৈল বলি? আমরা কি এর বাইরে কোনো কিছুকে তৈল বলি না? কেন? আমার যে সরিষার তিলটা হয় ওইখান থেকে যা পাই সেটাই কি আমার তৈল? কেন? আমি যে খনি থেকে তৈল পাই সেটা কি আমার তিল থেকে হয়েছে? আমি যে বিভিন্ন উদ্ভিদ থেকে যে রসটা সংগ্রহ করি সেটা থেকে তৈল বানাই, তাহলে সেটা কি আমার তৈল মানে তিল থেকে হয়েছে? সো আলটিমেটলি তিলজাত যে কোনো কিছুকেই তৈল বলা হবে ব্যাপারটা তা না। কিন্তু উৎপত্তিগত অর্থ বুঝায় এটাই যে তিলজাত যা সেটাকে বলা হয় তৈল। কিন্তু ব্যবহারিক অর্থে তৈল অনেক কিছুই হয়, সেটা শুধুমাত্র যে তিল থেকে হয়েছে তা না। বুঝতে পেরেছি? যে কোনো উদ্ভিজ্জ রস, কষ, মানে যে কোনো কিছু সেটাকে আমরা তৈল বলতে পারি, ঠিক আছে? সো তার মানে আলটিমেটলি উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ মিলছে না, কিন্তু প্রত্যয় সাধিত শব্দ। সো এটা কি শব্দ? রূঢ়ি শব্দ। এরকম আর কি হতে পারে? যেমন আমি বললাম জ্যাঠামি, যেমন কি জ্যাঠামি। জ্যাঠামি শব্দটাকে ভাঙলে আমি দেখবো, মানে আমরা পাবো হচ্ছে জ্যাঠা যোগ আমি, জ্যাঠা যোগ আমি। আচ্ছা, জ্যাঠাকে বলেন তো? বাপের বড় ভাই, মানে চাচা। জ্যাঠাকে চাচা, তার মানে চাচার মতো দেখতে যদি হয় সেটা কি? সেটা হচ্ছে জ্যাঠামি। আপনি দেখবেন ছোট্ট ছেলে মেয়ে হইলে আত্মীয় স্বজনরা এসে কি বলে? ছোট ছেলে মেয়ে দেখা, ওরে আমার গুলু গুলু, গালটা পুরা দাদুর মতো, নাকটা পুরা নানার মতো, কপালটা পুরা মামার মতো, থুতনিটা পুরা খালার মতো, মানে পুরো বংশের চেহারা পুরো চেহারার মধ্যে নিয়ে আসে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে চাচার মতো দেখতে যদি হয় সেটা হচ্ছে কি? জ্যাঠামি। বাট আসলে চিন্তা করেন জ্যাঠামি মানে কি? জ্যাঠামি মানে কি চাচার মতো দেখতে? না, জ্যাঠামি মানে হচ্ছে বোকামি। তার মানে উৎপত্তিগত অর্থ বা ব্যবহারিক অর্থ এটা কি মিলল? বলেন, জ্যাঠামি মানে বোকামি, তাহলে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি মিললো না। সো তার মানে এটা কি শব্দ হবে? এটা হচ্ছে রূঢ়ি শব্দ। এরকম আর কি আছে? তৈল, জ্যাঠামি। আমি যদি বলি মাংস, খেয়াল করেন মাংস শব্দটাকে আমি যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে মা যোগ অংশ। এখন চিন্তা করেন, মায়ের অংশকে কি মাংস বলা হয়? না, মাংস বলতে আমরা বুঝি মিট, গোস্ত। তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলছে না। আরো দেখেন, যদি বলি আমি হরিণ, তাহলে হরিণ শব্দটাকে ভাঙলে আমি পাবো হচ্ছে রি যোগ ইন। তো ইন মানে হচ্ছে আছে, আগেই দেখেছি, এই যে দেখেন ইন মানে হচ্ছে আছে, তার মানে রি মানে হচ্ছে হৃদয়, রি মানে কি? হৃদয়, আর ইন মানে হচ্ছে আছে, তার মানে যার হৃদয় আছে সেই হরিণ। এখন চিন্তা করেন, যার হৃদয় আছে সেই কি হরিণ? না, ব্যাপারটা হচ্ছে হরিণ বলতে আমরা কি বুঝি? ওই হস্তির মতো, এটাও একটা কি বুঝি? আমরা পশু বুঝি। তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলছে না। যেহেতু মিলছে না, সুতরাং কি শব্দ? অবশ্যই রূঢ়ি শব্দ। আবার দেখেন লাস্ট শব্দ দেখাই একটা উদাহরণ, সেটা হচ্ছে সন্দেশ। সন্দেশ শব্দটাকে যদি ভাঙি আমরা পাবো হচ্ছে দেখেন সম যোগ দেশ, সম যোগ দেশ। এখন সম মানে সমান, দেশ মানে তো দেশ, কান্ট্রি। এখন আপনি যদি বাজারে যেয়ে বলেন ভাই আমাকে 2 কেজি 2টা সমান দেশ দেন, বুঝবে কিছু না। আলটিমেটলি সন্দেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সমান দেশ হলেও ব্যবহারিক অর্থে সন্দেশ শব্দটাকে আমরা দুটো অর্থে ব্যবহার করি। একটা হচ্ছে মিষ্টান্ন, একটা হচ্ছে কি মিষ্টান্ন, আর একটা হচ্ছে তথ্য বা সংবাদ।
কনসেপ্টটা কি ক্লিয়ার? যেমন মনে করেন আমি বললাম ছেলেটি এ প্লাস পেয়েছে, তাকে সন্দেশ খাও, মানে কি তাকে মিষ্টি খাও। এখানে কিন্তু আবার তাকে তথ্য খাও না, এখানে কি হচ্ছে তাকে কি তাকে মিষ্টি খাও বা মিষ্টান্ন খাও। আবার যদি বলি যে সৈন্যদল আক্রমণ করেছে, রাজার নিকট যুদ্ধের সন্দেশ পাঠাও, তার মানে কি সৈন্যদল আক্রমণ করেছে, রাজার নিকট যুদ্ধের মিষ্টি পাঠাও না, এখানে আবার বোঝাচ্ছে রাজার নিকট যুদ্ধের তথ্য পাঠাও, সংবাদ পাঠাও। কনসেপ্ট ক্লিয়ার? সো উৎপত্তিগত অর্থ দুইটা সমান দেশ হলো, ব্যবহারিক অর্থ কিন্তু ভিন্ন। সো এই যে শব্দগুলো আমরা দেখলাম, গবেষণা, হস্তি, প্রবীণ, বাসি, তৈল, জ্যাঠামি, মাংস, হরিণ, সন্দেশ, এগুলো সবই কি রূঢ়ি শব্দ। আশা করি আমি রূঢ়ি শব্দটা চমৎকারভাবে বোঝাতে পেরেছি। এবারে আসেন আমরা দেখব যোগুড়ুরু শব্দের কিছু উদাহরণ। তাহলে এবার আমরা চলে যাব যোগুড়ুরু শব্দে। আমরা লিখে ফেলছি যোগুড়ুরু শব্দ। যৌগিক এবং রূঢ়ি আমরা বুঝে ফেলেছি। যোগুড়ুরু শব্দ কোনটা? যোগুড়ুরু শব্দেরও কিন্তু উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ কি হবে বলেন? ভিন্ন হবে। তবে ডিফারেন্সটা হচ্ছে এই সবগুলোই হচ্ছে সমাস সাধিত শব্দ, ঠিক আছে, বা সমাস নিষ্পন্ন শব্দ। আচ্ছা চলেন কিছু উদাহরণ দেখে আসি আমরা। যেমন মনে করেন আমি বললাম রাজপুত্র, রাজপুত, যেমন মনে করেন আমি বললাম রাজপুত। তাহলে রাজপুত শব্দটাকে আমি যদি ভাঙি কি পাচ্ছি দেখেন? রাজার পুত্র, ঠিক আছে, রাজার পুত্র। তাহলে একটা ব্যাসবাক্য পাচ্ছি আমি, রাজার পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য। কিন্তু দেখেন রাজপুত দ্বারা রাজার পুত্রকে বোঝানো হয় না। এটা কিন্তু রাজপুত্র লিখি নাই আমি লিখেছি যে রাজপুত। সো রাজপুত দ্বারা ভারতের একটি সাহসী জাতিকে বোঝায়। তার মানে কি উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলছে না, প্লাস এটা কি একটা সমাসসাধিত শব্দ, তার মানে যোগুড়ুরু শব্দ। এরকম আর কি হতে পারে? তার মানে এটা একটা কি বোঝায়? জাতি বোঝায়, জাতি, ঠিক আছে, এটা একটা জাতি বোঝায়। আচ্ছা যদি বলি আমি তুরঙ্গম, যদি বলি আমি তুরঙ্গম, তার মানে কি তুরঙ্গে চলে যা, তুরঙ্গে চলে যা। এখন প্রশ্ন হচ্ছে তুরঙ্গে মানে কি? তুরঙ্গে মানে হচ্ছে দ্রুত, তার মানে যা দ্রুত চলে সেটাকে কি বলতে পারবো? তুরঙ্গম। এখন দ্রুত চলে কি কি আছে দেখেন? বাইক আছে, তারপর হচ্ছে গাড়ি আছে, ভেহিকেল আছে, বিভিন্ন বুলেট আছে, রকেট আছে, প্লেন আছে। পশু প্রাণীর ক্ষেত্রে যদি আসি তাহলে হায়না আছে, হরিণ আছে, শেয়াল আছে, চিতাবাঘ আছে, ঘোড়া আছে, অনেক কিছু আছে যেটা দ্রুত দৌড়াতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি তুরঙ্গম বলতে বোঝায় কেবলমাত্র ঘোড়াকে বা অশ্বকে। তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কি মিলছে? মিলে নাই। সো তার মানে কি শব্দ? এটা যোগুড়ুরু শব্দ। কারণ কি একটা ব্যাসবাক্য আছে, মিলে নাই প্লাস ব্যাসবাক্য আছে, মানে সমাসসাধিত। এরকম আরো দেখেন তুরঙ্গম। তারপরে যদি বলি আমি পঙ্কজ, তাহলে পঙ্কজকে ভাঙলে কি পাচ্ছি দেখেন? পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। এখন পঙ্কে মানে কি? পঙ্ক মানে হচ্ছে পানি, তাহলে পানিতে জন্মে যায়। এখন প্রশ্ন হচ্ছে পানিতে জন্মে কি? কচুরিপানা জন্মে, ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মে, জু প্ল্যাঙ্কটন জন্মে, টেরিডোফাইটা জন্মে, মানে এগুলো বিভিন্ন ধরনের ছত্রাক, উদ্ভিদ, শৈবাল, বিভিন্ন অণুজীব জন্মে, ঘাস, কচুরিপানা, পদ্মফুল, বিভিন্ন কিছু জন্মে। কিন্তু আসলে পঙ্কজ বলতে কাকে বোঝায়? কেবলমাত্র পঙ্কজ বলতে বোঝায় পদ্মফুলকে। তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কিন্তু মিলছে না। সো তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলছে না, প্লাস একটা কি শব্দ আছে, মানে ব্যাসবাক্য আছে, তার মানে কি সমাসসাধিত শব্দ। এরকম আর কি হতে পারে? যেমন মনে করেন জলদ। এখন জলদ কি? জলদ হচ্ছে দেখেন জল দেয় যে। এখন জল দেয় কে? আমরা মেঘ থেকে জল পাই, বৃষ্টি থেকে জল পাই, নদী থেকে জল পাই, ওয়াসা কোম্পানি আমাদের জল দেয়। তাহলে সবাই কি জলদ? না। জলদ বলতে আমরা বুঝি স্পেসিফিক মেঘকে, মেঘ। তার মানে উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ মিলছে না। আবার দেখেন জল দেয় যে সে জলদ। এরকম যদি বলি বল দেয় যে, তাহলে কি হবে বলেন তো? বল দেয় যে, এটা কি হবে? বলদ। এক্স্যাক্টলি। সো বলদ এটাকে কিন্তু আমরা বলতে পারি বল দেয় যে। এখন এই বল মানে কি? শক্তি। তার মানে যে কোনো মেশিন যে আমাকে শক্তি দিচ্ছে সেটাকে আমি বলতে পারবো কি? বলদ। এখন আমি যদি বলি এই আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরতেছে, আমি যদি বলি এই বলদের স্পিড বাড়াও, বলদটা বন্ধ করো, তাহলে কি হবে? না। এখানে অ্যাকচুয়ালি বল দেয় যে এটা বলদ বুঝালেও ব্যবহারিক অর্থে আমরা বলদ বলতে বুঝি বোকা বা মূর্খ লোককে। তার মানে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ মিলছে না। আমরা বলদ বলতে বুঝি কাকে? বোকা বা মূর্খ লোককে। সো তার মানে কি? যোগুড়ুরু শব্দ। এরকম আরো আছে। আমি যদি বলি দেখেন বেতার, আমি যদি বলি বেতার, বেতার মানে কি? নেই তার যার, নেই তার যার। তার মানে কি? তার নাই। এখন প্রশ্ন হচ্ছে দেখেন এই যে আমার মার্কারটা, আমার মার্কারটারও তো তার নাই, আমার যে চশমাটারও তো তার নাই, আমার মোবাইলেরও তো তার নাই, এই যে বোর্ড, ডাস্টার, এগুলোরও তো তার নাই। তাহলে এগুলো কি সব বেতার? নো। বেতার বলতে আমরা বুঝি স্পেসিফিক একটা রেডিওকে, একটা যন্ত্রকে, সেটা হচ্ছে রেডিও, তাই না? সো রেডিও বানান কিন্তু বর্তমানে এরকম ও নাই কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, রেডিওকে। সো তার মানে দেখেন উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলছে না, এবং এগুলো কি আছে? সব ব্যাসবাক্য আছে। সো সব যোগুড়ুরু শব্দ। এরকম আরো অনেক শব্দ দিতে পারবো। আমি যদি বলি মহাযাত্রা, আমি যদি বলি মহাযাত্রা, তাহলে মহাযাত্রা মানে কি? মহাযাত্রা মানে কি? মহা সমারোহে যাত্রা, মহা
সমারোহে যাত্রা। এখন মহাসমারোহে যাত্রা বলতে কি বোঝায়, মানে একদম ব্যান্ড পার্টি নিয়ে সেইভাবে যাত্রা করতেছে, কিন্তু আসলে মহাযাত্রা বলতে কি বোঝায় বলেন তো, মৃত্যু। তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কিন্তু মিলছে না। সো এগুলো সবই কি, সবই হচ্ছে যোগড়ুর শব্দ এবং ব্যাস বাক্য আছে দেখেন। আবার আমি যদি বলি দেখেন উদ্ভিদ, আমি যদি বলি উদ্ভিদ, তাহলে উদ্ভিদ কি, উদ্ভিদের ব্যাস বাক্য হচ্ছে মাটি ভেদ করে উঠে যা, মাটি ভেদ করে, মাটি ভেদ করে উঠে যা। আচ্ছা এখন চিন্তা করেন তো, মাটি ভেদ করে কি কি উঠে, কেঁচো তো মাটি ভেদ করে উঠে, কেঁচো। তারপরে বিভিন্ন অণুজীব, এগুলো তো মাটি ভেদ করে উঠে। তারপরে গাছ, এটাও তো মাটি ভেদ করে উঠে। আগ্নেয়গিরি, এটাও তো মাটি ভেদ করে উঠে। তাহলে সব কি উদ্ভিদ? উদ্ভিদ বলতে কি আমরা আগ্নেয়গিরি কেঁচোকে বুঝি না, উদ্ভিদ বলতে বুঝি কেবলমাত্র বৃক্ষকে। সো তার মানে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কি মিলছে না, প্লাস একটা ব্যাস বাক্য আছে, সো যোগড়ুর শব্দ। এই যে এতগুলো শব্দ দেখলাম, এই সবগুলো কিন্তু দেখেন সমাস সাধিত শব্দ এবং উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলছে না। সুতরাং এটা কি শব্দ বলবো আমরা বলবো যোগড়ুর শব্দ। আশা করি আমি পুরো জিনিসটাই চমৎকারভাবে বুঝাতে পেরেছি। তাহলে যৌগিক রূঢ়ি এবং যোগড়ুর শব্দ নিয়ে আমাদের মধ্যে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই। সো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের কার্যক্রমের মূল চালিকা শক্তি। সাউন্ডস বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।